মাসি পিসি বনগা বাসি বনের ধারে ঘর, কখনো মাসি বললেন না যে খই মুয়াটা ধর। কিন্তু এবারে মাসি পিসি দুজনেই ডেকেছেন। আগে মাসির বাড়ি এসেছি পালকি চড়ে, সেখানে মুয়া খেয়ে পেট ধামা করেছি। এখন পালকিতে শুয়ে পিসির বাড়ি চলেছি। মাসি চাদরে খুঁটে খই বেঁধে দিয়েছেন। পথে জল খেতে হাতে এক গাছা ভূতপত্রীর লাঠি দিয়েছেন। ভূত তাড়াতে এক লণ্ঠন দিয়েছেন। আলোয় আলোয় যেতে। হুম্পা হুম্পা পালকি চলেছে বনগা পেরিয়ে, ধপরধাই পালকি চলেছে বনের ধার দিয়ে। মাসির ঘর ছাড়িয়ে ভূতপত্রীর মাঠ ভেঙে পিসির বাড়িতে। পিসির দেশে কখনো যায়নি, শুনেছি পিসি থাকেন তেপান্তর মাঠের ওপারে সমুদ্রের ধারের বালির ঘরে। শুনেছি পিসি কাঁকড়া খেতে ভালোবাসেন, কচি কচি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঝোল রেঁধে লোককে খাওয়াতেও ভালোবাসেন। কিন্তু লোক তো পিসির বাড়ি যায় কত, সে ভূতপত্রীর মাঠ দেখেই ভয় পায়। এই মাঠ ভেঙে দুপুর রাতে পিসির বাড়ি চলেছি তো চলেইছি। হুইও মারি খপরদারি, বড় ভারী খপরদারি। মাঠের মাঝে একটা শেওড়া গাছের ঝোপ, অন্ধকার কালো বিড়ালের মতো গুড়ি মেরে বসে আছে। তারই কাছে ঘোড়ার গোড়, আর পরেই তেপান্তর মাঠ। হাটের বাট ওই শেওড়াতলা পর্যন্ত, তারপরে আর হাটও নেই বাটও নেই, কেবল মাঠ ধুধু করছে। এই শেওড়াতলায় পালকি এসেছে, কি আর যত ঝিঝি পোকা তারা বলে উঠেছে, চলতে কি আর পারি রে বাবু। অমনি ঝিঝি পোকার সর্দার দুই লম্বা লম্বা ঠ্যাং নেড়ে বলেছে, ওই আসছে চিচি। ফিরে দেখি ঘোরের ভিতর থেকে ঘোড়া ভূত মুখ বার করে পালকি দিয়ে কটমট করে তাকাচ্ছে। উঠে রে পালকি, পালা রে পালা আর পালা। ঘোড়া ভূতে তাড়া করেছে, ঘাড় বেঁকিয়ে নাক ফুলিয়ে আগুনের মতো দুই চোখ পাকিয়ে। ভয়ে তখন ভূতপত্রীর লাঠির কথা ভুলে গেছি, কেবল ডাকছি জগবন্ধু রক্ষে করো। মাসিকে বলে তোমায় খইয়ের মোয়া ভোগ দেব। বলতেই আমার খুঁটে বাঁধা খইগুলি রাস্তায় ছড়িয়ে পড়েছে। মাসির বাড়ির খই জয়ী ফুলের মতো ফুটন্ত ধপধপ করছে খই, রাস্তায় যেন আলো করে। ঘোড়া ভূত কি আর সে আর লোভ সামলাতে পারে, খই খেতে অমনি দাঁড়িয়ে গেছে। বেচারা ঘোড়ার ভূত খই খেতে মুখটি নামিয়েছে কি, অমনি তার ভুতুরে নিঃশ্বাস খইগুলো উড়ে উড়ে পালাচ্ছে। যেমন খইয়ের কাছে মুখ নেওয়া, অমনি খই উড়ে পালালো। খই ধরা যায় না, ঘোড়াও ছাড়তে চায় না। ঘোড়া ভূত চায় খই খায়, খই কিন্তু উড়ে উড়ে পালায়। ঘোড়া চলেছে খইয়ের পিছে, খই উড়েছে বাতাসের আগে। আমি চলেছি পালকিতে বসে ঘোড়া ভূতের ঘোর দৌড় দেখতে মুখ বাড়িয়ে। কখন যে মাঠে এসে পড়েছি মনেই নেই। সেখানটা বড় অন্ধকার, বড় হাওয়া, যেন ঝড় হয়েছে। মাসির দেওয়া একটি লণ্ঠনে মিটমিটে আলো অনেকক্ষণ নিভে গেছে। অন্ধকার আর ঘোড়াও দেখা যায় না, খইও দেখা যায় না। বেহারাদের বলি আলো জ্বাল, কিন্তু হাওয়ার কথা উড়ে যায়, কে শোনে কার কথা। এমন হাওয়া তো দেখিনি। আর ভূতপতি লাঠিটা পর্যন্ত উড়ে পালাবার জোগাড়। লণ্ঠনটি তো গেছে, শেষ লাঠিও যাবে। আচ্ছা করে লাঠি ধরে বসে আছি, বাতাসের জোর ক্রমশই বাড়ছে। সর্বনাশ! এই যে দেখছি ভিড় বাতাস, এই বাতাসে মুখে পড়লে তো রক্ষে থাকবে না। পালকি শুদ্ধ আমি, আমার লাঠি, আমার ছাতা, ধুতি চাদর, পটলা পুটলি, বিছানা, বালিশ, কাগজের টুকরোর মতন কোথায় উড়ে যাবে তার ঠিক নেই। পথে জল খেতে দুমুটো খই ছিল, তা তো ঘোড়া ভূতের সঙ্গে কোথায় উড়ে গেছে। শেষে বীর বাতাসে আমিও উড়ে যাব নাকি? শীতেও পাচ্ছি, ভয়েও পাচ্ছি। পালকি ধরে বীর বাতাস একবার ঝাঁকনি দিচ্ছে আর হাত দিচ্ছে, সামাল সামাল। ভয়ে জগবন্ধুর নাম ভুলে গেছি। পালকিখানা ছাতার মতো বেহারাদের কাঁধ থেকে উড়ে আমাকে শুদ্ধ নিয়ে গড়াতে গড়াতে চলেছে। পিছনে ধর ধর করে পালকি বেহারাগুলো ছুটে আসছে। একটা বুড়ো মনসা গাছ, মাথায় তার হলদে চুল, বড় বড় কাঁটার বড়শি ফেলে বালির উপরে মাছ ধরছিল। মনসাগুলো ছিপে মাছ তো পড়ছিল কত, কেবল রাজা খড়কুটো আর পাখির পালক হাওয়ায় ভেসে এসে বুড়োর বড়শিতে আটকা পড়ছিল। এমন সময় আমার চাদরখানা গেল বড়শিতে গেঁথে। আর যাব কোথায়? পালকি শুদ্ধ বালির উপরে উল্টে পড়েছি। বেহারাগুলো একবার আমাকে ছাড়াবার জন্যে পালকির ডান্ডা ধরে আমার চাদরটা ধরে টানাটানি করলে, কিন্তু বাতাসের চোটে কোথায় উড়ে গেল আমার সেই উড়ে বেহারা ছটা, তাদের আর টিকিও দেখা গেল না। মনসা বুড়োর হাসি দেখে কে, ভাবলে মস্ত মাছ পেয়েছি,
কিন্তু আমার হাতে ভূতপত্রীর লাঠি আছে তা তো বুড়ো জানে না। লাঠিতে যেমন বুড়োর গায়ে খোঁচা দেওয়া, অমনি ভয়ে বুড়োর রক্ত দুধ হয়ে গেছে। সে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে। পালকিটা ঠেলে তুলে বিছানা পত্র পটলা পুটলি যা যেখানে পড়েছিল গুছিয়ে নিয়ে চুপটি করে বসে আছি। কখন ভেড়াগুলো ফিরে আসে। মনসা বুড়ো গা বেয়ে দরদর করে সাদা দুধের মতো রক্ত পড়ছে। সেও কোনো কথা বলে না। আমিও সাদা রক্ত দেখে অবাক হয়ে চেয়ে আছি। বুড়ো খুব রেগেছে। তার গায়ের সব রোয়াগুলো কাটার মতো সোজা হয়ে উঠেছে। অনেকক্ষণ গো হয়ে বসে থেকে মনসা বুড়ো আমার দিকে চেয়ে বলেছে, দেখছো কি বড় আমোদ হচ্ছে না? বুড়ো মানুষের গায়ে খোঁচা দিয়ে রক্তপাত করে আবার বসে বসে তামাশা দেখছো? লজ্জা নেই? যাওরা, ছাড়া পেয়েছো তো, নিজের কাছে যাও না। আমি বললাম, যেতে পারলে তো? পালকি বেহারা নেই যে, তারা আসুক তবে যাব। শুনে বুড়ো হো হো করে হেসে বলল, কেন, পানে নাকি? হেঁটে যেতে পারো না? নবাব হয়েছে? আমার ভারী রাগ হলো। বুড়োর বড়শির আঁচড়ে 2 পা ছিঁড়ে তখনও আমার ঝরঝর করে রক্ত পড়ছে। আমি রেগে বললাম, পা দুটো কি আর রেখেছ? আঁচড়ের চোটে দফা শেষ করেছে যে। লেগেছে নাকি? বলে বুড়ো খানিক চুপ করে বললে, একটু দই দাও, সেরে যাবে। আমি বললাম, এই মাঠের মধ্যে দই? তামাশা করছো নাকি? আচ্ছা, তবে খানিক তেঁতুল বাটা হলেও চলতে পারে। আমার হাসি পেল। নিশ্চয়ই বুড়োটা ঘুমের ঝোঁকে স্বপ্ন দেখছে। বলি, ও দাদা, এখানে তো তোমায় ছাড়া আর গাছ দেখছিলে? আর একবার লাঠি খোঁচা দিয়ে কি তোমার গা থেকে একটু দুধ বার করে কি দই পাতবো নাকি? বলে ভূতপত্রীর লাঠিটা যেমন একটু বাগিয়ে ধরেছি, অমনি বুড়ো বলছে, র করদি দাদা, বুড়ো মানুষ কখন কি বলি, রাগ করো না। আমরা মনসা দেবীর বরে চিরকাল নানা রকম স্বপন দেখি। এইখানটিতে কতকাল যে বসে আছি তার ঠিক নেই। ছিপ নিয়ে মাছ ধরছিলাম জলের ধারে। আজ সে কতকালের কথা। সে নদী শুকিয়ে জল সরে চড়া পড়ে গেছে, কিন্তু এখনও ঝোঁক কাটেনি। মনে হচ্ছে নদীর ধারেই বসে মাছ ধরছি। আমার বেশ মনে পড়ছে এইখানেই এক ঘর গয়লা থাকত, আর ঠিক তাদের ঘরের কোণে একটা মস্ত তেঁতুল গাছ ছিল। এখন তবে সেগুলো গেছে। বলেই বুড়ো আবার ঝিমিয়ে পড়ে দেখে আমি তাকে জাগিয়ে দিয়ে বললুম, আচ্ছা দাদা, ওই যে ঘোড়া ভূত আর ঝিঝি পোকা দেখে এলুম, ওদের কথা তুমি কিছু জানো কি? জানি বই কি, ওরা তো সেদিনের ছেলে। বলেই বুড়ো গল্প শুরু করলে, দেখো, এই পৃথিবী তখন সবে তৈরি হয়েছে। আমাদের মতো 2-4টি গাছ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। নদী নেই, পাহাড় নেই, এমনকি বাতাসে শব্দটি পর্যন্ত নেই। কেবল ধু ধু করছে, ঠিক জায়গাটার মতো। আমার তখন সবেমাত্র কচি কচি 2টি কাঁটা বেরিয়েছে, ছোট ছেলের কচি কচি 2টি দাঁতের মতো। সেই সময় তারা গান বড় ভালোবাসে। তারা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু ফড়িংগুলোর মতো তাদের ডানা আছে, পাখিগুলোর মতো পা। ঝাঁক বেঁধে তারা আমাদের কাছে উড়ে এসে গল্প আর গান গাইতে আরম্ভ করলে। আকাশ বাতাস তাদের গানের সুরে যেন বেজে উঠল। সে কি চমৎকার, তা তোমাকে আর কি বলবো। আমরা তার আগে শব্দ শুনিনি, গানও শুনিনি। আনন্দে যেন শিউরে উঠলুম। বালি ঠেলে যত গাছ, যত ঘাস মাথা তুলে কান পেতে সেই গান শুনতে বেরিয়ে এলো। পৃথিবীর ভিতর থেকে পাহাড়গুলো গা ঝাড়া দিয়ে উঠে এলো। পাহাড়ের ভিতর থেকে নদীগুলো ছুটে ছুটে বেরিয়ে এলো। গান শুনতে শুনতে দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠলুম। কিন্তু যাবা গান গাইতে এলো, কি খেয়ে তারা বাঁচে? পৃথিবীতে তো তখন ফুলও ছিল না, ফলও ছিল না। ছিল কেবল আমাদের মতো বড় বড় গাছ, কাঁটালতা আর পাতা। নদীতে মাছও ছিল না, আকাশে পাখিও ছিল না যে তারা ধরে খায়। তবু তারা অনেক দিন বেঁচে ছিল কেবল গান গেয়ে। একদিন হঠাৎ শুনি সেই গান বন্ধ হয়ে গেছে। তারা সবাই মরে গেছে। তাদের সোনার ডানা বাতাসে উড়ে এসে আমাদের গায়ে বিঁধতে লাগল, কিন্তু তাদের গানের সুর আর শোনা গেল না। তারপর পৃথিবীতে অনেক দিন আর কোনো সাড়া শব্দ নেই। কেবল দেখছি একদল কারা জানি না, দেখতে অনেকটা মানুষ আর ঘোড়ার মতো এদিকে ওদিকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাদেরই খুঁজে খুঁজে গান যারা গাইতে এসেছিল। ক্রমে দেখি তারাও মরে গেছে। পৃথিবীতে আর তখন কিছু চলে বেড়াচ্ছে না, গানও গাইছে না। কেবল গাছের দল আমরা চুপ করে বসে আছি। আমাদের বয়স ক্রমে বাড়ছে,
আর আমরা বুড়ো হচ্ছি। তখন জলে মাছ দু-একটি দেখা দিয়েছে। আমি কাঁটা আর বড়শি ফেলে এক রাত্রিরে মাছ ধরছি, এমন সময় বলে মনসা বুড়ো ঝিমিয়ে পড়ল। আমি যত বলি, এমন সময় কি হলো দাদা? আবার বুঝি সেই ফড়িংয়ের মতো মানুষগুলো ঝিঝি পোকা হয়ে ফিরে এসে গান গাইছে দেখলে? দেখলে বুঝি সেই মানুষের মতো ঘোড়াগুলো ভূত হয়ে অন্ধকার থেকে মুখ বাড়িয়ে তাদের গান শুনতে এলো। বুড়োর আর কথা নেই, কেবল একবার হো বলেই চুপ করলে। আমি ভাবছি দি আর এক ঘা লাঠি বুড়োর মাথায় বসিয়ে। এমন সময় দেখি দূর থেকে একটা আলো আসছে, যেন কে লণ্ঠন হাতে আমার দিকে চলে আসছে। আবার ভাবছি বুঝি বেহারা কজন আলো নিয়ে আমাকে নিতে এলো। আবার ভাবছি কি জানি মাঠের মাঝে আলিয়া দেখা যায়, তাও তো হতে পারে। কিন্তু দেখলুম আলোটা এসে পালকিখানি দূরে থামলো, আর চারটে জোয়ান উড়ে আমার পালকিটা কাঁধে নিল। উড়েদের একে একটু ভূতরে চেহারা, কাজেই ঠিক আন্দাজ করতে পারলুম না যে তারা ভূত কি মানুষ। একবার তাদের পায়ের দিকে চেয়ে দেখলুম, ভূতের মতো তাদের পা গোড়ালি উল্টো কিনা, কিন্তু অন্ধকারে কিছু ঠিক বুঝতে পারা গেল না। মনসা বুড়োকে ডেকে বললুম, দাদা তবে যাচ্ছি। দাদা তখন আবার ঝিমোচ্ছেন, চমকে উঠে বললেন, যাবে নাকি? গল্পটা তো শেষ হলো না। পালকি তখন চলছে। আমি মুখ বাড়িয়ে বললুম, দাদা এরকম গল্পটা শেষই করেছিলে, কেবল তোমার মাথায় হলুদের চুল আর তোমার সাদা রক্ত কেন, সেইটা বলতে বাকি রয়ে গেল। মাস্টার মশাইয়ের কাছে জেনে নিও। বলেই দাদা আবার ঝিমিয়ে পড়লেন। হু হু করে পালকি আবার মাঠের দিকে বেরিয়ে গেল। একটু ভয় ভয় করছে, বেহারাগুলো মানুষ না ভূত বুঝতে পারছি না। পালকির দরজা বন্ধ করে চুপ করে বসে আছি। হঠাৎ একটা কথা মনে পড়ল। মানুষ উড়ে পালকি কাঁধে নিলেই হুম্বা হুম্বা ডাক ছাড়ে, এরা তো হাঁক দিচ্ছে না। পড়েছি উড়ে ভূতের হাতেই, পড়েছি আর কোনো ভুল নেই। আচ্ছা দেখা যাক, ভূতপত্রী লাঠি তো আছে, তেমন তেমন দেখি তো দু হাতে লাঠি চালাবো। ভূতপত্রীর লাঠির কথা মনে করেছি, কি অমনি ধপাস করে পালকিটা তারা মাটিতে ফেলেছে। কোমরটা আমার খচ করে উঠেছে। তবে রে ভূত উড়ে আমাকে মাঠে একলা নামিয়ে দিয়ে পালাবে ভেবেছে? তোল পালকি, ওঠা সোয়ারি। বলেই লাঠি নিয়ে যেমন তেড়ে যাব, কোমরটা আমার বেঁকে পড়লো। ভূতগুলো দেখে খিলখিল করে এসে অন্ধকার মাঠে কোথায় মিলে গেল। মহাবিপদ! এই রাত্রিরে মাঠের মাঝে ভূতের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, তার উপরে কোমরও ভেঙে গেল। লাঠি ধরে যে গুড়ি গুড়ি পালাবো তারও জো নেই। মনসা কাটায় পা ছিঁড়ে গেছে। দূর কর, আর ভাবতে পারি নে, যা হয় হবে বলে পালকির ভিতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। একলা থাকতে থাকতে ক্রমে ঘুম এসেছে। একটু চোখ বুঝেছি কি না, অমনি খস করে একটা শব্দ এলো। চোখ চেয়ে দেখি বালির উপরে গোটা কতক তাল গাছ উঠেছে, তাদের মাথা যেন আকাশে ঠেকেছে, আর একটা আলো ঘুরে ঘুরে সেই তাল গাছে ঠেকেছে, আবার সরো সরো করে নেমে আসছে। আমি আর না রাম না গঙ্গা, কাঠ হয়ে পড়ে আছি, কেবল দুটি চোখ চাদরে একটি কোনো দিকে বের করে। দেখছি আলোটা ক্রমে এগাছ সেগাছ করে ঘুরে বেড়াতে লাগলো, তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো। সেই সময় দেখি পূর্ণিমার চাঁদের মতো প্রকাণ্ড একটা কাচের গোলা মাটির উপর দিয়ে বোবো করে গড়িয়ে আসছে, যেন একটা মস্ত আলোর ফুটবল। তাল গাছের তলায় যে আলোটা টিপটিপ করছিল, সেটা জোনাকি পোকার মতো উড়ে গিয়ে সে গোলাটার উপরে বসলো, বসে গোলাটাকে আমার দিকে গড়িয়ে আনাতে লাগলো। গেছি পালকি শুদ্ধ গোলাটার ভিতর ঢুকে গেছি। হাড়ির ভিতরে মাছের মতো আর পালাবার জো নেই, একেবারে গড়িয়ে চলেছি। বনবন করে লাটিমের মতো ঘুরতে ঘুরতে সে কি ঘুরছি, মনে হলো আকাশ ঘুরছে, তারা ঘুরছে, পৃথিবী ঘুরছে। পেটের ভিতর আমার মাসির মোয়াগুলোও সেই ঘুরতে লেগেছে, কখনো মাঠের ওপর দিয়ে, কখনো গাছের মাথা ডিঙিয়ে। গোলাটা সাদা খরগোশের মতো লাফিয়ে গড়িয়ে কখন জোরে কখন আস্তে আমাকে নিয়ে ছুটে চলেছে। ভয়ে দুই হাতে চোখ ঢেকে চলেছি। ক্যাঁক ও চরকা কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে, আর একটা খরগোশ তার চরকা ঘোরাচ্ছে। বুড়িকে দেখেই চিনেছি, সেই আদ্যিকালের বদ্যি বুড়ি। সে চাঁদের ভিতরে বসে থাকে, আর ওই তার চরকা, ওই খরগোশ। বাঁচা গেল, এটা তো গোলাভূত নয়, ইনি আমাদের চাঁদা মামা, আর বুড়ি তো আমাদের মামি, আর এ খরগোশ তো আমাদের সেই খাঁচার খরগোশটি, বিলিতি ইঁদুর আর গিনি পিকগুলির বড় মামা। বলি মামি, এমন করে কি ভয় দেখাতে আছে? বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিয়েছি। ওরা ছাড় ছাড়,
আমার চরকা কাটা বন্ধ করিস নে। দেখছিস নে, এই চরকার জোরে আমার চাঁদ মামার সংসার চলছে। সত্যিই দেখিস, চরকা বন্ধ হতেই চাঁদ মামা গড়াতে থেমে গিয়ে লাঠি মোটার মতো মাটির উপরে কাত হয়ে পড়েছে। আমি খরগোশটি মামির হাতে দিয়ে বললুম, কই মামি, চালাও দেখি মামাকে। খরগোশ চরকায় যেমন এক পাক দিয়েছে, অমনি চাঁদা মামা গা ঝাড়া দিয়ে উঠে ঘুরতে লেগেছে। বুড়ি ডাকছে, দে পাক, দে পাক। খরগোশ ততই পাক দিচ্ছে, আর চাঁদ মামাও তত ঘুরপাক দিয়ে ডিঙ্গাজি খেয়ে রবারে বলের মতো নাচতে নাচতে চলেছেন। যত বলি, মামি আর পাক দিও না, মামাকে আমার অত ঘুরিও না, মামা হাঁপিয়ে দম আটকে কোনোদিন মারা পড়বেন যে, একটু রয়ে বসে চালাও। শেষে বুড়ো বয়সে মামার কি মাথা ঘুরুনি রোগ ধরিয়ে দেবে? জানি কি যে, মামি আমার কালা। আমার একটি কথাও বুড়ির কান যায়নি। সে কেবল বলেছে, দে পাক, দে পাক। আমি যত ইশারা করে বলি, আস্তে আস্তে, বুড়ি ভাবে জোরে চালাতে বলছি, ততই ডাকে, দে পাক, দে পাক। আমার রেলের গাড়ির মতো হু হু করে ছুটে চলেছে। ওরে থামা থামা, মাথা ঘুরে গেল, আর যে পারি নে, বলেই লাঠি তুলেছি খরগোশটাকে মারতে। যেমন লাঠি তোলা, অমনি খরগোশটা খাক করে তেড়ে এসেছে, ক্যাচ করে চরকাটা বন্ধ করে গেছে, আর পটাং করে মামির হাতে সুতো কেটে গেছে। যেমন সুতো কাটা, আর ঝপাং করে চাঁদা মামা গিয়ে একটা নদীর জলে পড়েছেন। পড়েই ফেটে চৌচির। কি করলে গো মামি, বলেই চমকে উঠে দেখি নদীর ওপরে পালকি শুদ্ধ আমি ঠিকরে পড়েছি। কোথায় বুড়ি, কোথায় চরকা, কোথায় বা সে খরগোশ? নদীর জলে দেখি একরাশ কাচের টুকরো মতো চাঁদ মামার ভাঙা আলো খানিক চকচক করেই নিভে গেল। আকাশের দিকে চেয়ে দেখি সত্যিই চাঁদ মামা আধখানা কোথায় উড়ে গেছে। ভাগ্যি নদীতে তেমন জল ছিল না, নইলে সবাই আজ ডুবেছিলাম আর কি। বড় তেষ্টা পেয়েছিল, নদী থেকে এক ঘটি জল খেয়ে ঠান্ডা হয়ে তবে বাঁচি। নদীর ধারে একটা গা রয়েছে, দেখে সাহস হলো, ভাবলুম আজ রাত্রিরে ওই গায়ে গিয়ে কারু গোয়াল ঘরে শুয়ে থাকি, কাল সকালে এখান থেকেই ফিরে পালাবো। পিসির বাড়ি যাওয়া আর কাজ নেই বাবা, এই মনে করে গায়ের ভিতর গিয়ে দেখি সেখানে জনমানব নেই। ডাক হাঁক করে কারো সারাই পাইনে। যাই হোক, গা ছেড়ে আর এক পাও নড়া নয়, চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দাওয়ার শুয়ে পড়লাম। যেমন শোয়া আর ঘুম, অকাতরে ঘুম। খানিক পরে জেগে দেখি সে মনসাতলার লণ্ঠন ভূতটা আর তার চার বন্ধু আলো নিয়ে আমার মুখের কাছে বসে আছে। তবে রে বলেই যেমন উঠতে যাব, অমনি তারা বলে ওঠে, দেখ বাবু, যদি ফের লাঠি দেখাও কি মারতে আস, তবে আবার আমরা তোমাকে ফেলে পালাব। আর যদি চুপ করে ভালো মানুষটি হয়ে প্যাকসিটে বসে থাক, তবে ওই কি বলে ওকিতলা পর্যন্ত তোমাকে আমরা পৌঁছে দেব। বুঝলুম ভূতগুলো ভয়ে রাম নাম মুখে আনতে পারছে না, তাই পিসির বাড়ি যেতে যে রামচণ্ডীতলার কথা শুনেছি, তাতে বলছে কি বলে ওকিতলা। ভূতগুলো ভয় পেয়েছে দেখে সাহস হলো, পালকিতে আবার উঠে বসলুম। আরে আর ভয় করছে না, ভোর হবার এখনো দেরি আছে। কিন্তু এরই মধ্যে ভূতগুলো যেন একটু ঠান্ডা হয়ে এসেছে। মাঠে আর ঘন ঘন আলেয়া দেখা দিচ্ছে না, পথের ধারে তাল গাছ তো দেখাই দিচ্ছে না, কোথায় মনসা গাছের ছায়াটি পর্যন্ত আর দেখা যায় না। পূর্ব দিক থেকে ভোরের বাতাস একটু একটু আসছে, ভূতগুলো হাওয়া পেয়েই যেন জড়সড়। আমি কিন্তু বেশ আরামে পালকিতে দরজা খুলে ঘুম দিতে চলেছি। ভোর হয়ে দেখে ভূত বেহারা চারটে ভয় পেয়েছে, কিন্তু রামচণ্ডীতলায় আমাকে পৌঁছে দিলেই তাদের ছুটি, এই ভেবে তাদের একটু আলাদাও হয়েছে। চার ভূতে চার সুরে চিচি পিপি খিটখিটি টিকটিকি করে গান গাইতে গাইতে চলেছে, ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর ক্যালো ব্যাং কটকট করছে। ঘুমের ঘরে শুনছি যেন কহু কেকার। ঠিক সেই পালকি গানটা, কিন্তু কথাগুলো সব উল্টো পাল্টা আর সুরটা বেখাপ্পা বেয়ারা, বেজায় ভুতুরে। কেবল হাড় খটখট, দাঁত মিটমিট, গোয়ানি আর কাতরানি শুনে যে গায়ে জ্বর এলো। ঘুমিয়ে আছি কিন্তু তবু শুনছি। চলে চলে ভূত পেরেতে বেড়াল নাচ, ভূ পেরেতের হুমক্কিয়ালে পালকি দোলে নাইকো কমি, পঙ্খী গালে উঠতি আলে মরা নদী উড়ছে কতক, মাসি পিসি নালিলকো দোলে বালির ঘাট ভনভনিয়ে বাঘের আলে নাস্তি খালে, মনসা তলায় চলছে কতক, ভূ পেরেতে আলো আধারে মাছের হাট, হনহনিয়ে হনহনিয়ে কালোয়ে সদায় ভূতের জমি, ঢুলছে কতক গাছতলাতে, দুলছে কতক তাল পাতাতে,
দিন দুপুরে বাদুর ঘুমোয় হুতুম ঘুমোয়, ভোদর ভাম ব্যাং ব্যাঙাচি গাছের ডাল, টিকি টিকি আর কানামাছি, গঙ্গা ফড়িং জোনাক পোকা আরশোল্লা ন্যাংটা খোকা, ছুঁছো ইঁদুর খ্যাসেয়াল, শুকনো পাতা সব ভুতুরে, ঘূর্ণি হাওয়ায় চলছে ঘুরে, জগৎ জুড়ে রাত দুপুরে ঘুরছে ধুলো, বাতাস দিয়ে দুচ্ছে কুলো, সব ভুতুরে, আলো আলেয়া জ্বলছে দূরে, সব ভুতুরে, ভূতের খেলা খেজুর তলায় ইঁটের ঢেলা। গানটা শুনছি একবার, ছুঁচো, কানামাছি, ভোঁদড়, পেঁচা, টিকটিক, খোকশিয়াল। গানটা শুনছি দুবার, গঙ্গা ফড়িং, জোনাক পোকা, আরশোল্লা, বাদুড়। গানটা শুনছি তিনবার, আলো আলেয়া, ঘূর্ণি হাওয়া, খেজুর গাছ, ইঁটের ঢেলা। একবার দুবার তিনবার, বারবার তিনবার ইটের ঠেলা পড়ছে। কি আর পালকি শুদ্ধ আমাকে ভূতগুলো ঝপাং করে মাটিতে ফেলে খেজুর গাছের তলায় একটা মরা গরু পড়েছিল, সেটাকে নিয়ে লুফটে দৌড় মেরেছে। ওদিকে অমনি রামচণ্ডী থেকে রাত 3টে আরতি হয়েছে, ঠং ঠং আ ঠং ঠং আ ঠং। এই খেজুরতলা পর্যন্ত ভূত আসতে পারে। তার ওদিকে রামচণ্ডীতলা, সেখানে রামসীতা বসে আছেন, হনুমান জাম্বুবান পাহারা দিচ্ছে। ভূত আর সেখানে এগোবার জো নেই, ভূতপতির লাঠিও জোর সেখানে খাটবে না। কাজেই পটলাপুটলি লাঠি ছাতা সমস্ত পালকিতে রেখে কোমর ধরে খোঁড়াতে বালি ভেঙে রামচণ্ডীতলায় রামসীতা দেখতে 3টে রাতে অন্ধকার দিয়ে একলা চলেছি। সঙ্গে একটি আলো নেই, হাতে লাঠিটি পর্যন্ত নেবার জো নেই। কি জানি লাঠি থেকে যদি হনুমান মন্দিরে ঢুকতে না দেয়, তখন যাই কোথায়। রাম রাম বলতে বলতে বালি ভেঙে চলেছি। বালি তো বালি, একেবারে বালির পাহাড়। একবার পিছন ফিরে দেখছি ভূতগুলো আসছে কিনা। যদিও এখানকার বালিতে পা দিলেই তাদের মাথার খুলি ফটাস করে ফেটে যাবে, তবুও খেজুর গাছটার উপর থেকে তারা ভয় দেখাতে ছাড়ে না। টুপ করে হয়তো একটা খেজুর আটি এসে গায়ে পড়লো, নয়তো শুনছি খেজুর তলায় যেন একটি কচি ছেলে ওমা ওমা করে কাঁদছে। শুনে ইচ্ছে হয় দৌড়ে গিয়ে দেখি, বুঝি কাদের ছেলে পথ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে। হয়তো আমার নাম ধরেই পিছন থেকে কে একবার ডাকলে, গলাটা যেন চেনা চেনা। ফিরে দেখি কেউ কোথাও নেই। অন্ধকারে হয়তো দেখলুম মাঠের মাঝে একটা জায়গায় খানিকটা জ্বলন্ত বালি তুবড়িবাজির মতো ফস করে জ্বলে উঠল। ইচ্ছে হয় গিয়ে দেখি, কিন্তু গেলেই বিপদ, একেবারে ভূতে ধরে জরিমানা করে ছাড়বে না তো মট করে ঘাড় মটকে দেবে। আমি আর এদিক ওদিক কোনো দিক না দেখে সীতারাম বলতে বলতে চলেছি। ওই দেখা যাচ্ছে বালি পাহাড়ের উপরে পঞ্চবটির বনের মাথায় রামসীতা মন্দিরের চূড়ো। মনে হচ্ছে এই কাছেই, আর একটু গেলেই পৌঁছে যাব। কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সব দূরে চলে যাচ্ছে, আমার কাছ থেকে দৌড় পালাচ্ছে। আমিও দৌড়াচ্ছি, খোঁড়া পা নিয়ে দৌড়চ্ছি, হাঁপাতে দৌড়চ্ছি। উঠি তো পারি বালির উপর দিয়ে। এইবার শুনতে পাচ্ছি মন্দিরে খোল করতাল বাজছে, পাচ্ছি জাম্বুবানের দল আগুন জ্বালিয়ে গাছতলায় বসে আছে। হনুমানের ল্যাজ বটের ঝুড়ির মতো পাতার ফাঁকা দিয়ে ঝুলে পড়ছে। আর ভয় নেই বলে যেমন রামচণ্ডীতলায় ছুটে যাব, আর নাকটা গেল ঠুকে। এদিক নাকটা ঠুকলে কিসে, এই তো সামনে সোজা রাস্তা, গাছের তলা দিয়ে মন্দিরে উঠেছি, তবে নাক ঠোকে কিসে। নাকে হাত দিয়ে দেখি নাকটা বিলিতি বেগুনের মতো ফুলে উঠেছে। সামনে হাতড়ে দেখি প্রকাণ্ড কাচ, আর ভিতর থেকে ফ্রেমে বাঁধা ছবির মতো রামচণ্ডীর মন্দির, পঞ্চবটী বন, হনুমানের ল্যাজ সবই দেখা যাচ্ছে, কেবল তার ভিতরে হাওয়া যাচ্ছে না। ফড়িংগুলো যেমন লণ্ঠনের চারিদিকে মাথা ঠুকে মরে, আমিও তেমনি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে কেবল নাক ঠুকে। নাকটা বেগুনের মতো গোল হয়ে ফুলে উঠেছে, কাচে লেগে ক্রমে চ্যাপ্টা হয়ে গেছে। তবুও কিন্তু ভিতরে ঢোকবার রাস্তা পেলুম না, হাঁপিয়ে গেছি। বালির উপরে বসে পড়েছি। হনুমানের গোটা কতক ছানা দাঁত বের করে আমাকে দেখে আসছে। ভারী রাগ হলো, রাগে বুদ্ধিশুদ্ধির লোপ পেয়ে গেল। জয় রাম বলে দিচ্ছি এক লাফ সেই কাচের উপরে। লাফ দিয়ে ভাবলুম গেছি। হাত পা কেটে সকল গায়ে কাঁচ ফুটে রক্তারক্তি হলো দেখছি। কিন্তু আশ্চর্য,
রাম নামের গুণে জলের মতো কাজ কেটে একেবারে ভিতরে গিয়ে পড়েছি হনুমানের জাম্বুবানের দলের মাঝখানে। আর অমনি চারিদিকে রব উঠেছে, জয় রাম, জয় জয় রাম, সীতারাম। সমুদ্রের ডাক শুনেছি, জয় জয় রাম। বাতাসের শব্দ শুনেছি, জয় রাম। চারিদিকে জয় রাম, সীতারাম। কেউ আমাকে একটি কথাও বললে না, আমার দিকে ফেরেও চাইলে না। আমি মন্দিরে রাম সীতা দর্শন করে একটা কাঁটা বন পেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে পড়েছি। সেখানে কেউ 6টা বেহারা আমার পালকি নিয়ে বসে আছে, দেখতে কালো কিচকিন্দে। কে হে বাবু তোমরা আমার পালকিটি নিয়ে? বাপুজি, আমরা তোমার পিসির চাকর বিস্কিন্দে, কাসুন্দে, বাসুন্দে, ঝালুন্দে, মালুন্দে, হারুন্দে। আচ্ছা বাপু, চল তো পিসির বাড়ি। বলেই আমি পালকি চেপে বসেছি। এবার চলেছি আরামে, কোনো ভয় নেই। পা ছড়িয়ে বসে পালকির দরজা খুলে মনে আনন্দে চারদিক দেখতে দেখতে চলেছি। কেমন তালে তালে এবার পালকি চলেছে। কালদা শুনতি, জালকা শুন্ধি, ঝাঁকুনি নেই, পালকি চলেছে। আমকা শুন্ধি, জামকা শুন্ধি, যেন জলের উপর দুলতে দুলতে নেচে চলেছে। পিসির পালকি চলেছে, ধর কাসুন্দে, চল বাসুন্দে, বড় ঝালুন্দে, খোড়া মালুন্দে। পালকির এক দরজা ধরে চলেছে হারুন্দে, আর এক দরজা ধরে চলেছে উড়ুদের সর্দার কালো কিচকিন্দে। হারুনদের মাথায় কালো চুলের উঁচু ঝুঁটি, আর কিচকিন্দের মাথায় পাকা চুলের সোনের নুটি। হারুনদের ফর্সা, কিচকিন্দের কালো মিশ, যেন বালাকালি। হারুনদের চুল যেন বালির উপরে মনসা গাছ, খাড়া খোঁচা খোঁচা। আর কিচকিন্দের চুল যেন সমুদ্রের সাদা ঢেউ, হাওয়ায় লটপট করছে। কিচকিন্দের মাথাটাও দেখছি খানিক সাদা, খানিক কালো, খানিক আলো, খানিক অন্ধকার। একদিকে ধপধপ করছে শুকনো বালি, আর একদিকে টলমল করছে কালো জল নুনে গোলা। মাঠ দিয়ে চলেছি না, সাদা কালো মস্ত একখানা শতরঞ্জি ওপর দিয়ে চলেছি। আমার বাঁদিকে কেবল বালি, সাদা ধপধপ করছে বালি। আর আমার ডান দিকে রয়েছে কালি গোলা সমুদ্র, কালো কাজলের মতো কালো। বাইরের চলেছে হারুন্দে, ডাঙার খবর দিতে দিতে। ডাইনে চলেছে কিচকিন্দে, জলের আদি অন্ত কইতে কইতে। আমি চলেছি পালকিতে শুয়ে মনে মনে দুজনে দুটো গল্প সাদা একটা স্লেটের উপরে কালো পেন্সিল দিয়ে লিখে নিতে নিতে। কিচকিন্দের গল্পটা জলের কিনা, তাই সেটা লিখে নিতেই নিতেই ধুয়ে মুছে গেছে, একটুও আর পড়া যাচ্ছে না। কিন্তু হারুনদের গল্পটা বালির আঁচড়ের মতো একেবারে স্লেটে কেটে বসে গেছে, ধুলেও ওঠে না, মুছলেও যায় না, বেশ স্পষ্ট স্পষ্ট পড়া যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অমরেন্দ্রনাথ ঠাকুরের লেখা ভূতপতিদেশ গল্পটি আমার গলাতে? এই গল্পটির মধ্যে আমার পুরো পরিবার গলা দিয়েছে। যদি আপনাদের এটি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বাই বাই।